রাজনৈতিক দলদের অতিরিক্ত লোভ, খাই লোভ, এই লোভটা পরিহার করতে হবে। সব পাথর তুলে নিয়ে গেল, তারপরে বহিষ্কার করলো। তাই বহিষ্কার করলেই কি তার তো কাজ শেষ? রাজনৈতিক দল না হয় খারাপ, ওরা লুটপাট করতেছে, তাহলে সরকারের ভূমিকা কি? 1400 শহীদ যে মারা গেল, তাদের রক্তের সাথে যদি কেউ আসলে খামখেয়ালিপনা করে থাকে দায়িত্ব নেওয়ার পরে, আমার কাছে মনে হয় এটা সৈয়দা রিজওয়ানা হক। এটার প্রধান দায়ী হলো আমাদের প্রধান উপদেষ্টা। একজন অপারগ এবং অক্ষম উপদেষ্টার কি আসলে তার দায়িত্বে বসে থাকার কোনো নৈতিক জায়গা কি আসলে আছে? যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি। আমি কেফায়েত শাকিল। দর্শক, জনমতের প্রতিটি পর্বে আমরা সাধারণ জনগণের মতামত তুলে ধরে নীতি নির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করে থাকি। দর্শক, আপনারা জানেন সম্প্রতি সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর উত্তোলন নিয়ে এক এক দল অন্য দলকে দোষারোপ করে নানান আলোচনার সমালোচনার জন্ম দিচ্ছেন। এই ঘটনার প্রেক্ষিতে এখনও পর্যন্ত বিএনপি তাদের একজন নেতাকে বহিষ্কার করেছে। অপরদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা বলেছেন এই ঘটনায় তিনি সব রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের ঐক্যমত দেখেছেন। দর্শক, এই ঘটনায় আসলে কার দায় কতটুকু, এ নিয়েই আমাদের আজকের জনমত। চলুন জানি জনগণের মত। এটা তো বোঝা যায় যে এটা যোগসাজশ। সব পাথর তুলে নিয়ে গেল, তারপরে বহিষ্কার করলো। তাই বহিষ্কার করলেই কি তার তো কাজ শেষ, তাই না? তার তো সিদ্ধি সেরে গেছে। এখন বহিষ্কার করলেই কি আর না করলেই কি, বরং তাকে আইনের আওতায় আইন না, যা করছে ওর ক্ষতিপূরণ আদায় করা, এটা হবে এখন রাষ্ট্রের দায়িত্ব। যদি হয় তাহলেই বোঝা যাবে যে আমরা ফেসিবাদকে তাড়াইতে পারছি, আর না হয় ফেসিবাদই থেকে গেল। এটা সম্পূর্ণ সরকারের ব্যর্থতা। আর আপনারা যেটা বললেন বা আমরা যেটা বলি, এটা আসলে ঐক্যমত্য ভিত্তিতে করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, কারণ ওই সময় এরা সুযোগটা পাইছে, কারণ কোনো চাপ নাই, সরকারের কোনো প্রেশার নাই। আর এটার ব্যর্থতা ওইখানের স্থানীয় ডিসি এসপিরা এড়াইতে পারে না। এটা অবশ্যই আমি মনে করবো সরকারের ব্যর্থতা। কারণ সাদা পাথরটা একটা পর্যটন এরিয়া, আমরা খুব গর্ব করি এটা নিয়ে, আমার বাড়িও সিলেট। সেই ক্ষেত্রে এটা আসলে ওইভাবেই তোলা হয়েছে যে সরকারের ব্যর্থতার কারণে এটা উঠানো হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বা বিএনপির প্রভাবশালীরা এই পাথরগুলো লুট করেছে, এইটা আমাদের সাধারণ মানুষের স্টেটমেন্ট হতে পারে। আমি আবেগপ্রবণ হয়ে বলতে পারি যে এটা অমুক তমুক লুট করেছে, কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তি কখনোই একটা রাজনৈতিক দলের কিংবা কোনো পক্ষকে চাপিয়ে দিতে পারে না। তার কাজটা হচ্ছে সে যেহেতু দায়িত্বে আছে তাকে অবশ্যই এটা পালন করতে হবে। এখন কথা হচ্ছে যে পরিবেশ উপদেষ্টা, স্থানীয় সরকার কিংবা খনিজ সম্পদের দায়িত্বে যারা আছেন তারা আসলে এই ব্যাপারটা নিয়ে কী ইনিশিয়েটিভ তারা নিয়েছেন। তারা কি এই ব্যাপারে বিএনপি যেহেতু পাথর লুট করছে তারা বলছে, তারা কি বিএনপির কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছে? তারা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জুন জুলাইয়ের দিকে কালবেলা একটা রিপোর্ট করেছিল এই পাথর উত্তোলনকে কেন্দ্র করে, এবং পরবর্তীতে গত কয়েকদিন আগে যেই উপজেলা সভাপতি শাহাবুদ্দিনকে বিএনপি বহিষ্কার করেছে, এই ব্যক্তির নামে কালবেলা রিপোর্ট করেছিল, এবং পরবর্তীতে এই শাহাবুদ্দিন বা বিএনপির লোকজন মিলে কালবেলার সম্পাদক ওই স্থানীয় রিপোর্টারের নামে তারা উল্টা মামলা করে, এবং মামলা করার পরে পরিস্থিতিটা এইভাবেই চলতে থাকে। এবং 3 মাস বা 2 মাস পরে এসে আমরা জানলাম যে পাথর অলমোস্ট সব কিছু গায়েব। আমার কথা হচ্ছে এই 2 মাস বা 3 মাসে আমাদের স্থানীয় প্রশাসন, পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কোথায় ছিল? এবং সবচেয়ে অবাক করার যে বিষয়টা, আমাদের যেটা সবচেয়ে বেশি ক্ষত সৃষ্টি করে আমাদের হৃদয়ে, যে আমরা জানি ইতিহাসের সবচেয়ে যোগ্য একজন পরিবেশ উপদেষ্টা বা মন্ত্রী আমরা পেয়েছি, সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা যখন ওনাকে উপদেষ্টা হিসেবে পেয়েছি, আমরা ভেবেছিলাম যে হয়তো বা আমাদের পরিবেশ রক্ষায় এবারকার আমূল পরিবর্তন আসবে, কিন্তু আমরা প্রতিনিয়ত হতাশই হয়েছি। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই উপদেষ্টার কাছে সভা সেমিনার ছাড়া আমি তেমন কিছুই পাইনি। কিছুদিন আগে সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন যে সাদা পাথরটা আমি আসলে রক্ষা করতে পারি নাই। কেন পারি নাই? কারণ হচ্ছে এখানে সর্বদলীয় একটা ঐক্য হয়েছে। তিনি সাথে আরও বলেছেন যে এই যে ঐক্যটা হয়েছে এর বিরুদ্ধে আমি ব্যর্থ, যদিও আমি গত 4 বছর উপদেষ্টা না থাকা সত্ত্বেও জাফলংয়ের পাথর রক্ষা করতে পেরেছিলাম। এখন কথা হচ্ছে উনি কেন পারে নাই, আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের জানতে ইচ্ছা করে এই ব্যাপারটা। এর কারণ হচ্ছে উনি একটা শব্দ এখানে ইউজ করেছিলেন যে এখানে খনিজ উত্তোলনের চাইতে ইকো ফ্রেন্ডলি বা ইকো রিসোর্ট করাটা বা পর্যটন কেন্দ্রের দিকে আমাদের নজর দেওয়া উচিত। এই যে উচিত শব্দটা ব্যবহার করেছেন, এইখানেই মূল খেলাটা আছে। এখানে উনি গত 4 বছর যে বলেছেন যে উচিত, শুধু উচিত বলে উনি থেমে থাকেন। একজন পরিবেশ কর্মী হিসেবে উনি যাতে জাফলংয়ের পাথর উৎপাদন বা উত্তোলন বা লুটপাট না হয় সে বিষয়ে উনি ইনিশিয়েটিভ নিয়েছিলেন, কিন্তু এখন একজন অ্যাডভাইজার হওয়ার পরে উনি শুধু উচিতই মনে করেছেন, কিন্তু উনি কোনো ধরনের অ্যাকশন নেয় নাই। ফলে এই উত্তোলনটা কন্টিনিউয়াসলি চলেছে এবং সর্বশেষ ওকে উত্তোলন হয়ে গেছে। এখন যেই জায়গাটাতে আমরা আসলাম, এখন আমরা জানি যে যখন সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে পুরোপুরি ছড়িয়ে গিয়েছে বিষয়টা, তখন আসলে এটাকে যেহেতু একটা পদক্ষেপ নিবে, এই মুহূর্তে আমরা জানলাম যে গতকালকে রাত পর্যন্ত প্রায় শত ট্রাক এই পাথরগুলো এলাকা থেকে সরিয়ে নিচ্ছে। এখনও পর্যন্ত প্রশাসন বের করতে পারে নাই কাদেরকে আমরা আসলে এই জন্য দায়ী করব। ইতিমধ্যে আমরা জানি যে স্থানীয় পুলিশ আসলে মামলা করেছে, প্রায় 76 জনের মতো অ্যারেস্ট করেছে, 2 শতাধিক অজ্ঞাতনামা আসামি করেছে তারা।
আমার কথা হচ্ছে এই অজ্ঞাতনামা আসামি করলো তারা, বা বিএনপি যেই লোকটাকে বহিষ্কার করলো সভাপতি হিসেবে, সেই লোকটা বহিষ্কার হলো, সে মাঝখান দিয়ে হাজার কোটি টাকার পাথর উত্তোলন করে নিয়ে চলে গেল। হয়তো বা, আমি বলছি না শিওর, হয়তো বা 2-4 মাস পরে বা 1 বছর পরে এই লোকে হাজার কোটি টাকা থেকে কিছু টাকা পার্টি ফান্ডে দিয়ে সে আবার দলে ফিরে আসবে, সে আরও প্রভাবশালী নেতা হয়ে যাবে। কিন্তু মাঝখানে মামলা চললে আমরা জনগণ কী পেলাম? আমরা শুধুমাত্র আমাদের একটা পর্যটন কেন্দ্র হারালাম। সো এই উপদেষ্টার কাছে আমি আসলে ব্যক্তিগতভাবে আমার আশার আর কিচ্ছু নাই। আমি চরম লেভেলের হতাশ, কারণ উনি শুধুমাত্র উচিত এটা করতে হবে এইগুলো বলে উনি দায় এড়িয়েছেন। বাট বাস্তবতা হচ্ছে উনার এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল। উনার হাতে পুলিশ ছিল, ওনার হাতে আর্মি ছিল, ওনার হাতে বিজিবি ছিল। উনি কয়েকদিন পর বলে যে আমরা অভিযান চালাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। আমার অভিযানগুলোর কিছু ফুটেজ আমি দেখেছি যে 4-5 জন বিজিবি যাওয়া, 1-150 জন পুলিশ যাওয়া, ওখানে 1000 পাথর উত্তোলনকারী থাকে। আপনি তো এদেরকে থামাইতে পারবেন না। আর অভিযান যদি আপনাকে চালাইতে হয় 10 দিন 12 দিন পর যাইতে হবে কেন? আপনি জানেন যে এইখানে আমার হাজার কোটি টাকা মূল্যের একটা খনিজ সম্পদ আছে, একটা পর্যটন কেন্দ্র আছে, এখানে আপনি স্থায়ী কোনো ব্যবস্থা নিলেন না কেন? এই ব্যাপারে আমি আসলে আমাদের পরিবেশ উপদেষ্টাকে আসলে কিছু বলতে শুনি না এখনো পর্যন্ত। সো আমার কাছে মনে হচ্ছে যে এই পরিবেশটাকে ধ্বংস করার জন্য এবং এই দেশের এত গুরুত্বপূর্ণ একটা পর্যটন কেন্দ্র এটাকে ধ্বংস করার জন্য, এই যে গণঅভ্যুত্থানের যে একটা চেতনা ছিল যে 2000 বা 1400 শহীদ যে মারা গেল, তাদের রক্তের সাথে যদি কেউ আসলে খামখেয়ালিপনা করে থাকে দায়িত্ব নেওয়ার পরে, আমার কাছে মনে হয় এটা সৈয়দা রিজওয়ানা হক, আমাদের এনভায়রনমেন্ট উপদেষ্টা, উনার চাইতে সুন্দর উদাহরণ আমি আসলে এই মুহূর্তে কাউকে দেখছি না। রাজনৈতিক দলদের অতিরিক্ত লোভ, খাই লোভ, এই লোভটা পরিহার করতে হবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে ভালো রাখতে হলে অবশ্যই পরিবেশকে ভালো রাখতে হবে। প্রকৃতি বাঁচলে দেশ বাঁচবে, এবং প্রকৃতির বিরুদ্ধে যেই যাবে প্রকৃতি নিজেই তার প্রতিশোধ নেবে। এটা অতীতে দেখছেন, ভবিষ্যতেও দেখবে। 91 ঘূর্ণিঝড় দেখছেন, আর অন্যান্য জিনিসগুলো দেখছে। তো আমার হচ্ছে যে এককভাবে কাউকে দায়ী করা যাবে না। প্রশাসনে অবশ্যই ব্যর্থতা আছে, সেই সাথে যারা নিচ্ছে তারাও একটু সচেতন হতে হবে। এটা তো আমরা বিগত দিনে দেখি না, এই যে এখন যেটা দেখলাম এটা সত্যি অনাকাঙ্ক্ষিত। আমরা এই দেশ চাই না, আমরা সুখের দেশ চাই, শান্তির দেশ চাই এবং ধর্মের দেশ চাই। গত 15-16 বছরে যে প্রশাসনটা সাজানো হয়েছে সেটাকে সাজিয়ে তুলতে এই সরকারের সময় লাগবে, স্বাভাবিক। কিন্তু আমাদের প্রশাসনিক খাতটা আর একটু উন্নত করা খুব জরুরি, এবং কি যারা আগে দলীয়করণ ছিল তাদেরকে যেভাবে সংস্করণ করা খুবই জরুরি। আর চাঁদাবাজ বলেন বা লুটেরাজ বলেন, সেটা যে কোনো দলের হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু ওই দলের দিকে না তাকিয়ে ওদেরকে শাস্তির আওতায় আনা খুবই জরুরি এটা। কিন্তু আপনার পরিবেশ উপদেষ্টা যেটা বলছে যে সব দল মিলেমিশে এটি করতে আছে, ওইখানে সব দল দেখার কোনো প্রশ্ন ওঠে না। ওইখানে অন্যায়কারী অপরাধ যে করছে সে অপরাধী, সেটা যে কোনো দলের হোক, তার শাস্তি হওয়া খুবই জরুরি। কারণ এর দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ, জনগণের সম্পদ। এটা কেউ অ্যাক্সিডেন্টভাবে লুট করে নিয়ে যাবে দলের নাম দিয়ে, রাজনৈতিক শক্তির নাম দিয়ে, সেটা যেন ওই দেশে না হয়। অতীতে হয়েছে, যেটা গেছেই, কিন্তু ভবিষ্যতে যেন না হয়। এজন্য সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া খুবই দরকার, এবং প্রশাসনটিকে আরও শক্তিশালী করতে হবে। এবং যারা দলীয়করণ ছিল কিংবা ভবিষ্যতে দলীয়করণ হওয়ার পরিকল্পনা নিয়ে বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে, নতুনদেরকে সুযোগ দিতে হবে। এখন মূল বিএনপিটাই সবচেয়ে বেশি আসতেছে, পাশাপাশি আরও অনেক ধরনের রাজনৈতিক দলও জড়িত আছে। কিন্তু আপনি একটা ব্যাপার যদি ভেবে দেখেন, পুরান ঢাকায় একটা মার্ডার হলো, সেটাও বিএনপির নাম জড়ালো। কেউ বলে চাঁদাবাজি, কেউ বলে যেটাই হোক, কোনো না কোনো রাজনৈতিক দল জড়াচ্ছে। এখন রাজনৈতিক দল জড়াচ্ছে, বোলাগঞ্জও রাজনৈতিক দল জড়াচ্ছে, কিন্তু সরকারের ভূমিকাটা এখানে কি? তাহলে কি নিরাপত্তার দায়িত্ব কি রাজনৈতিক দলগুলোর? সরকারের কি কোনো টনক নাই? আপনার পুরান ঢাকার যে মার্ডারটা, ওইটা নিয়ে এখন কোনো আওয়াজ নাই, ওইটার কোনো বিচারও হবে না এবং কোনো দিনও হবে না, এটা আপনি লিখে রাখেন। বোলাগঞ্জে এটা হলো, এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না। রাজনৈতিক দল না হয় খারাপ, ওরা লুটপাট করতেছে, তাহলে সরকারের ভূমিকা কি? সরকার কী কারণে বসে আছে মসনদে? একজন যদি গ্রেপ্তারই না করতে পারে তাহলে কি দরকার এই সরকারের? তো এখানে হচ্ছে সামগ্রিকভাবে রাজনৈতিক দলরাও যেরকম বেপরোয়া, এখানে সরকারের চরম ব্যর্থতা। কেউই এখানে পুরো চেইনটাই হচ্ছে একটা কেন্দ্রকে করে গড়ে উঠছে, সবাই সবার সাথে আছে। বস্তুত আমরা হচ্ছে যে সাধারণ মানুষ, দেশের যে সাধারণ মানুষ, তারাই হচ্ছে এর হচ্ছে ভুক্তভোগী। আমাদেরই হারাচ্ছে, সরকারেরও হারাচ্ছে না, রাজনৈতিক দলেরও হারাচ্ছে না। ভোলাগঞ্জের এই ইস্যুর আগে সবচেয়ে যদি মনে করি, এটার প্রধান দায়ী হলো আমাদের প্রধান উপদেষ্টা। আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আমরা একটা স্বপ্ন দেখেছিলাম যে এই যে রক্ত, এই ত্যাগ, আমরা মনে হয় একটা ভালো বাংলাদেশ পাবো। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি এর আগেও যত বক্তব্য দিয়েছি বা অনলাইন টক শোতে কথা বলেছি, কখনো দায়ী করি নাই, কিন্তু আজকে আমি সরাসরি তাকে দায়ী করতেছি। কারণ তিনি এরকম নয়, তিনি নির্বোধ, তিনি বোকা, তার চোখ নাই, তার কান নেই, তার জ্ঞান নাই, তার বুদ্ধি নেই। প্রতিটা জিনিস তিনি দেখতেছেন, কেন পারতেছেন না? তিনি কি তাহলে বিএনপিকে দিচ্ছেন, লাই দিচ্ছেন? আমরা যেটাকে বিএনপিকে তিনি কি এটা মানে কম্প্রোমাইজ করে যাচ্ছেন? আর স্বরাষ্ট্র উপদেষ্টা
মানে এই বিভিন্ন জায়গায় সরলতা দেখিয়ে ওই পুলিশকে মুড়ি খাওয়ানো, কাঁঠাল খাওয়ানো, আম খাওয়ানো, মানে কত মানবিকতা, মানে একটা স্টুপিড তিনি। আরে দেশে কি মানে কি হচ্ছে না, এতটা মানে আইন শৃঙ্খলা বাহিনীর এতটা অবনতি, তারপরেও যদি সে মানে ওখানে বসে থাকে কেমনে। আর সবচেয়ে বড় যে মারাত্মক ভুলটা করছে, সবচেয়ে বড় বাটপাড়িটা করেছে আমাদের সাথে, আমরা যাদেরকেই যখন বিশ্বাস করেছি, এই যে 24-এ যাদেরকে বিশ্বাস করলাম কয়েকটা ছেলেপেলেকে, এই ছেলেপেলেগুলোর সবচেয়ে বড় দায়ী। এই ছেলেপেলেগুলোর কারণেই কিন্তু আমরা আজকে এই 20টা যেই উপদেষ্টা কারা বসছে, এখানে 2-3 জন উপদেষ্টা বাদে সবাই কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি আওয়ামী ফেসিস্ট। তো এরপরেও মানে ধাপে ধাপে তো এই যে যারা সমন্বয়ক, পরবর্তীতে এনসিপি বা বিভিন্ন যারা আছে, এদের দায়টা সবার চেয়ে বেশি। এই এবং এদের কারণেই কিন্তু আজকে তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এনসিপি এখন হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমি মনে করি যে এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এখান থেকে উত্তরণ করাটা খুবই টাফ। সাঁতার প্রত্যেকটা জায়গা যদি ফুটা হয়, আপনি কয়টা ফুটা বন্ধ করবেন? আর আমাদের দেশে যদি স্বয়ং ফেরেশতাও নামাই দেয়, উনি দেশ কন্ট্রোল করতে পারবে না। আমাদের প্রত্যেকটা রগে রগে, প্রত্যেকটা নৈতিক চরিত্র আমরা চোর, বাটপার, প্রত্যেকটা 99% লোক আমরা হয়েছি এই টাইপের, যে যখন সুবিধাবাদী যখন যেটা পাই তখন আমরা এইটাই ব্যবহার করতেছি, ওইটাই নিয়ে যাচ্ছি। তো এখন আমরা এটা কাকে দোষ দেব? সরকার একক নিয়ন্ত্রণ করতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। যে কোনো একদম ওই ফেরেশতা নামাইলেও ফেরেশতাও পারবে না। আমরা সবাই যদি পাবলিক সহযোগিতা করি, প্রত্যেকে সহযোগিতা করি এবং ইমান আমান, আমরা যদি মৃত্যু চিন্তা করি মুসলমান হিসাবে, তাইলে মনে হয় অনেক কিছু আমরা করা সম্ভব। আর অনেক ব্যাপার আছে আমরা ভয়ে বলি না, ভয়ে বললে দেখা যায় একসময় আমরা আক্রমণ করব, এইভাবে সবাই চুপচাপ। এই দেশটা 24-এ একটা স্বাধীন হয়েছে, আমরা আন্দোলন ছিলাম রাজপথে। দেখুন আমাদের সামনে অনেকে মারা গেছে, আহত হয়েছে, অনেক কিছু হয়েছে। এই উপদেশটা সবাই কিন্তু বসাইছে, কিন্তু আজ উপদেশটা থাইকেও নাই, এমন অবস্থা হয়ে দেশের যে পরিস্থিতি দেখেন, সব কিছু চিহ্ন ছাড়া। দেশের সরকার আছে মনে হচ্ছে না, কারণ দেখেন টোকায় দেখেন অস্ত্র নিয়ে হাঁটতেছে, অফেন্সি, কোনো কথা হয় না, কেউ কিছু বলে না, পুলিশে কিছু বলে না। হ্যাঁ, একটা এই যে একটা পাথর, এতগুলো পাথর, এত কোটি টাকার পাথর, এই পাথরগুলো কেমনে চড়াইছে? এই পড়াশোনার কোনো দায় আছে? তারা কি দেখে নাই? তারা তো জানে কম বেশ, তারা কেন পদক্ষেপ নেয়? যে চুরি করছে, যে তার শাস্তি পাওয়া উচিত, সে যে দলেরই হোক, সে শাস্তিযোগ্য। তার দল থেকে যে বহিষ্কার হবে না, বহিষ্কার হলে সে আরও মাথা উঁচু দিয়ে দাঁড়াইব, কারণ সে কোনো দায়বদ্ধতা নাই, সে আরও বেশি করবে। আমার উচিত তাকে পড়াশোনা দেওয়া, বিভিন্ন সেনাবাহিনী আছে, র্যাব আছে, সবার দায় কি এটা অ্যারেস্ট করে, কিন্তু এখনও অ্যারেস্ট হচ্ছে না, অ্যারেস্ট হয় নাই। সরকারের এখানে দায়বদ্ধতার কারণে আজকে সেই সুযোগ পাচ্ছে। কারণ আমার একটাই কথা, সে দলের যে দলেরই হোক, সে বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, জামাতের হোক, এনসিপির হোক, তাকে অ্যারেস্ট করতে হবে। গণ অভ্যুত্থানের পরে একজন আজীবন পরিবেশ নিয়ে কাজ করা একজন পরিবেশ কর্মী যখন পরিবেশ উপদেষ্টা হলেন, আমরা আসলে একজন সাধারণ নাগরিক এবং দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম এবং আশা পাচ্ছিলাম যে পরিবেশ নিয়ে এবার সত্যিকারের কিছু কাজ হবে, সত্যিকার অর্থে কাজ হবে আসলে জনগণ যেভাবে চেয়েছিল। এবং ওনারা এতদিন যে বিষয়গুলোতে আন্দোলন করেছিলেন কিন্তু সেই আন্দোলনগুলো সফল করতে পারেনি, ওনারা সেই বিষয়গুলো নিয়ে এখন কাজ করবেন, কারণ ওনারা যখন ক্ষমতায় যাচ্ছেন। কিন্তু আমরা আসলে সেইভাবে কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাইনি। শুরু থেকে দেখলাম গণ অভ্যুত্থানের পরে উনি কিছুদিন কাজ করলেন হচ্ছে পলিথিন অপসারণ বা এই বিষয়টা নিয়ে। আরেকটা বিষয় আমার নজরে আসছিল, সেটা হচ্ছে উনি এয়ারপোর্টের ওই সাইডে কিছু এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করছিলেন। বাট আমার দেখা মতে 2টা প্রকল্পই আসলে খুব বাজেভাবে ফল করছে, কোনোটাই আসলে কাজে লাগেনি। আর এই বর্তমানে আসলে যে বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, এই সিলেটের সাদা পাথর ইস্যু নিয়ে, এইটা আসলে হঠাৎ করে একদিনে হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম না। এখানে কয়েক হাজার মানুষ কাজ করেছে এবং আমরা গতকালকে রাত্রেও দেখতে পেলাম যে ট্রাকে করে শত শত ট্রাক এক লাইনে নিয়ে পাথরগুলো নিয়ে বের হচ্ছে। ওনারা কি আসলে চাইলেই আটকাতে পারতেন না? ওনারা তো আসলে চাইলে হয়তো অনেক কিছু করতে পারতেন। আর যদি ধরি যে না উনি আসলে করতে পারেননি, উনি অপারগ, তো একজন অপারগ এবং অক্ষম উপদেষ্টার কি আসলে তার দায়িত্বে বসে থাকার কোনো নৈতিক জায়গা কি আসলে আছে? সে তার যদি সে সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে না পারে, সে তো আসলে তার পদে থাকার সেই জায়গাটা সে আসলে হারিয়ে ফেলে। কিন্তু আমরা আসলে ইতিপূর্বে ফ্যাসিস্ট আমলে যেভাবে দেখেছি যে আসলে কাজ করি অথবা না করি, পারি অথবা না পারি, আমি আমার গদিতে বসেছি, চেয়ারে বসেছি, সেই জায়গাটা আমি আঁকড়ে ধরে বসে থাকবো। এখনও তো তাহলে আমরা বলতে পারি আমরা সেই জায়গাটা আসলে দেখতে পাচ্ছি। জনগণ হিসেবে আমরা যে পরিবর্তনের আশা নিয়ে আসলে রাস্তায় নেমেছিলাম, আন্দোলন করেছিলাম, সেইটার বাস্তবতা আসলে কোথায়? আমরা যখন দেখেছি যে পরিবেশ কর্মী মানে রেজনা ম্যাম উপদেষ্টা হিসেবে
জয়েন করেছেন আমরা অনেক বেশি এক্সপেকটেশন নিয়েছিলাম যে না ওনাকে দিয়ে অনেক কিছু চেঞ্জ হবে, কারণ সে রুট লেভেল দেখে আসছে, সে দেখে আসছে সিন্ডিকেট কেমন চলছে। এখন সে যদি আসে ওই সিন্ডিকেটের সাপোর্টে চলে যায়, সেখানে রাজনৈতিক প্রেশার সে ফিল করে, তাহলে তো হলো না, কারণ তাহলে তো জনগণ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল। কারণ আমি চাই ওখানে সিন্ডিকেট ভাঙুক, আমি চাই আচ্ছা রাজনৈতিক প্রভাব কোন জায়গায় নাই, কিন্তু আমার কথা হচ্ছে এই রাজনৈতিক প্রভাব ভেঙেই তো ফ্যাসিস্টদেরকে সরানো হয়েছে। এখন যদি নতুন করে আবার নতুন ফ্যাসিজম শুরু হয়, যে ওখানে দখলদারিত্ব হয়, সেখানে পাথর দখল হয়, আমার কাছে মনে হয় যে এটা আসলে সাধারণ জনগণ ভালোভাবে দেখতেছে না। এক বছরে আসলে কোনো চেঞ্জ সম্ভব না, কিন্তু আপনি আসলে রাজনৈতিক মহলে একটা বৈঠক করেন, আপনি কথা বলেন তাদের। আমার কথা হচ্ছে যে ক্রিমিনাল তার তো শাস্তি অবশ্যই দরকার, অ্যান্ড সেটা যদি আপনি নির্ধারণ না করতে পারেন, তাহলে আসলে আমার মনে হয় যে সেই জায়গাটা আপনি আসলে থাকাটা আমার মনে হয় না যুক্তিসঙ্গত। এটা সরকারের দায় আছে, আবার যারা উত্তোলন করছে তাদের দায় আছে। সরকার এখানে আইন শৃঙ্খলা ঠিক করে রাখতে পারছে না, আবার যারা রাজনৈতিক দল আছে তারা কিন্তু তাদের দায়িত্ব ঠিক করে পালন করতে পারছে না। তো আমি বলবো সম্মিলিতভাবেই সবার দায়বদ্ধ আছে এখানে। আর রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের যে আগের ধারা যে রাজনীতি সেটা কিন্তু পরিবর্তন করতে পারতেছে না, তারা আগের রাজনীতি করছে। তো আমি বলবো সম্মিলিতভাবেই সবার ব্যর্থতাই আমাদের এখানে মূল দায়ী এই সাদা পাথর ঘটনা নিয়ে। দর্শক, এই ছিল জনমতের আজকের পর্বে। পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা ভিশনের সঙ্গে।